প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী। আমরা আজকে মূলত আলাপ করব চন্দন নন্দী। চন্দন দা, আপনাকে আগে স্বাগত জানাই। চন্দন দা, স্বাগত। থ্যাংক ইউ। চন্দন দা, আমাদের আজকের আলাপের বিষয় বাংলাদেশের ক্যান্টনমেন্টে কি হচ্ছে আপনি খোঁজ রাখছেন। আমরা গত কয়েকদিন যাবত অন্ততপক্ষে ৮ তারিখের পর থেকে আমি গুনে দেখলাম কমপক্ষে, আমার হিসেব যদি ভুল না হয়, ৬টি রিপোর্ট ক্যান্টনমেন্ট, আর্মি, আইসিটি ওয়ারেন্ট, এগুলো নানা বিষয় নিয়ে কমপক্ষে ৬টি স্টোরি আপনি করেছেন এবং আপনি অনেক অজানা তথ্য দিয়েছেন। সেই জায়গা থেকে আপনাকে আজকে যুক্ত করা। আমরা শুরুতেই এই আলাপটা করতে চাই যে দাদা, আসলে ক্যান্টনমেন্টটা কি হচ্ছে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমার মনে হয় যে অক্টোবর ৮ তারিখে যেদিন এই অর্ডারটা ইস্যু করলো আইসিটি থেকে, যেখানে অ্যারেস্ট ওয়ারেন্টের কোন কোন সেকশন, আইসিটির যে আইনটা আছে তার কোন কোন সেকশনে অ্যারেস্ট করা হয়েছে সেটাও মেনশন ছিল এই তিন চার চার পাঁচ পাতার অর্ডারে। যাদের যাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্টস ইস্যু করা হয়েছিল তার মধ্যে আর্মি অফিসার্সরা তো আছেন, তার মধ্যে সবচেয়ে প্রথমে নাম ছিল শেখ হাসিনার। তো এখন ৮ তারিখে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো, আর বলা হলো অ্যারেস্ট ওয়ারেন্টে ওই অর্ডারে যে এদের ২২ তারিখে আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে তাদের প্রডিউস করতে হবে। এখন তার পরবর্তীতে আমরা দেখলাম যে ১১ তারিখে তাদের এই যে ২৪ জন আর্মি অফিসার্সদের কথা বলা হচ্ছে, তার মধ্যে থেকে ১৪ জনকে ওরা অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের লগ এরিয়াতে রাখা হলো। এটাকে বলে লজিস্টিক্স এরিয়া, যেটাকে ছোট করে লগ এরিয়া বলা হয়। তারপরে এটা ১১ তারিখের না, আর তারপরে ১২ তারিখে আমরা দেখলাম যে যে ইনফরমেশনটা আমরা পেলাম সেটা হলো যে হোম মিনিস্ট্রি একটা অর্ডার ইস্যু করেছে। সেই অর্ডারে তার আগে আমি একটা স্টোরি করেছিলাম যে মানে আমি নিজে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, যেটা সাব জেল তৈরি হবে যেখানে এদের ট্রায়ালটা হবে। মানে যেখানে ট্রায়াল মানে তাদের ডিপোজিশন হবে, তাদের এক্সামিনেশন হবে, তাদের ক্রস এক্সামিনেশন হবে। তো আইনি প্রক্রিয়াটা ওই সাব জেলে হবে। সেই সাব জেলটা হবে হলো একটা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একটা প্রপার্টি, একটা বিল্ডিং। সেটার অ্যাড্রেসও দেওয়া ছিল ওই পার্টিকুলার অর্ডারে। এটা কিন্তু হোম মিনিস্ট্রির অর্ডার, খেয়াল করে দেখবেন। তো তার পরবর্তীতে আমরা দেখলাম যে একটি ১২ তারিখে একটি প্রেস কনফারেন্স করা হলো বাংলাদেশ আর্মির তরফ থেকে, যেখানে ১১ তারিখে তারা দাদা, ১১ দাদা, তারিখ ১১ শনিবার। ১১ তারিখ বিকেল বেলায়, কারেক্ট। তো সেদিন একটি প্রেস কনফারেন্স অ্যাড্রেস করলেন খুব সম্ভবত একজন মেজর জেনারেল, আমার মনে হয়। মিস্টার তো হাকিমুজ্জামান। হ্যাঁ, মোহাম্মদ হাকিমুজ্জামান। তো ওনার বক্তব্যতে যেটা আমরা বুঝলাম আর কি, যে দু ধরনের কথা আমরা শুনতে পেলাম। একটা হচ্ছে যে জাস্টিসের কথা বললেন উনি, আর আরেকটা যেটা মানে বললেন সেটা হচ্ছে ওনারা যেই প্রক্রিয়া মেনে তারা চলবে এটা। তো এদের ১১ তারিখে অ্যারেস্ট করা হলো, এদের লগ এরিয়াতে রাখা হলো। তারপরে আরেকটি স্টোরি বেরোলো যে ভেরি সিনিয়র অফিসার্স কোয়ার্টার্স একটা আছে ঢাকা ক্যান্টনমেন্টে, সেখানে নাকি তাদের রাখা হবে। আর এই সাব জেলের ব্যাপারটা, যেটা যেখানে ট্রায়ালটা হবে, তাদের ডেপোজিশনটা হবে,
সেটা আমরা দেখলাম আলাদা করে হোম মিনিস্ট্রি অর্ডারে বেরোলো। আর হোম মিনিস্ট্রি ইনভোক করলো প্রিজেন্স অ্যাক্ট। সেই প্রিজেন্স অ্যাক্টের আন্ডারে এই জেলটি তৈরি করা হবে বা এটাকে কনভার্ট করা হবে একটি সাব জেল হিসেবে। তো এই হলো ফ্যাক্টস। কিন্তু যেই দিন অর্ডার বেরোলো আইসিটির, সেই দিনের থেকেই আমরা যেটা শুনতে পেলাম যে ওদিন একটি মিটিং চলছিল মোস্ট লাইকলি প্রকিউরমেন্টের ব্যাপার ট্যাপার নিয়ে, যেখানে 57 জন জেনারেলস ছিলেন আর কি, মেজর জেনারেল থেকে চিফ অফ আর্মি দাদা স্টাফ দাদা অব্দি ছিলেন। সংখ্যাটা নিয়ে সম্ভবত একটু 56 জন হবে সম্ভবত। আমি অনেক জায়গায় দেখলাম 57 বেরিয়েছে। 50 জন মেজর জেনারেল, 5 জন লেফটেন্যান্ট রাইট। জেনারেল, একজন আর একজন আর্মি চিফ। ওয়াকারুজ্জামান। আর্মি চিফ। ওয়াকারুজ্জামান, জি জি, 56 ওকে। জন, জি। 56 জন। তো আমি যে ইনপুটস গুলো পেলাম সেটা হলো যে হ্যাঁ, এক প্রকিউরমেন্ট নিয়ে যে মিটিংটা চলছিল, সেই মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই এই বিষয়টাকে তুললেন। তখন ওখানে অন্তত 4 জন মেজর জেনারেল র্যাঙ্কের অফিসার্সরা বা 4 জন জেনারেলরা এটা নিয়ে অপোজ করলেন যে এখন এদের আর্মি অ্যাক্টে এদের বিচার হবে নাকি সিভিল লয়ের আন্ডারে বিচার হবে, যেটা আইসিটির অর্ডার অনুযায়ী। তো এই নিয়ে একটা টেনশন চলেছিল সেই দিন। সেটা বেশ দীর্ঘ সময়ের জন্য চললো। তারপরে একটা মাঝখানে একটা ব্রেক হয়েছিল। সেই ব্রেকটার পরে যখন জেনারেল জেনারেলরা আবার এক জায়গায় একত্রিত হলেন, তখন জেনারেল ওয়াকার সাহেবের টোনটা হয়তো একটু অন্য ধরনের ছিল। তখন উনি হয়তো যেটা আমি শুনলাম, উনি মেনে নিয়েছিলেন বা ইন্ডিকেট করেছিলেন যে এই যে অর্ডারটা হয়েছে সেটা মেনে নেওয়াই বেটার আর কি। কিন্তু এটা থামেনি সেখানে। এই একটা মিটিং হয়ে যাওয়ার পরে সন্ধেবেলাতেও একটা মিটিং হয়েছে, যেটা অনেক রাত অব্দি চলেছিল। তো কোনো মীমাংসা হয়নি এটার মধ্যে থেকে, কিন্তু একটা এক ধরনের আনইজি একটা কাম প্রিভেল করছে। এটা সব 8 তারিখের ঘটনা ঘটে আর কি। আর তারপরে আমরা দেখলাম যে 9 তারিখেও এগুলো নিয়ে চর্চা হলো বাংলাদেশের মিডিয়ার মধ্যে। আমরাও লেখালেখি করলাম কিছু। যেটা হয় আর কি, যে আমরা একটা জায়গায় এলাম যেখানে আমাদের মনে হচ্ছিল যে হয়তো এটা একটা বাজে দিকের দিকে যেতে পারে, কিন্তু সেটা হয়নি। থ্যাঙ্কফুলি হয়নি সেটা। তো এই হচ্ছে মোটামুটি দাদা, ঘটনা আর কি। আমি একটু ঢুকতে চাই যে হয়নি, কোনো বিশেষ সিচুয়েশন ঘটেনি, কিন্তু এখনো ঘটতে পারে কিনা, পরিস্থিতি কি সবকিছু তো সেটেল হয়নি, এখানে দ্বিধা একটা দ্বন্দ্ব জিনিস আছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের 13 তারিখে ইন্ডিয়াতে আসার একটা প্রোগ্রাম ছিল, একটা ইউনাইটেড নেশনস এর কনফারেন্স পিস কিপিং নিয়ে সেটাতে। আর সঙ্গে আরেকটা কনফারেন্স ছিল আর্মি, আর্মি আমাদের আর্মির সিকিউরিটি নিয়ে। তো এই দুটোতে আসার কথা ছিল ওনার, উনি এলেন না। তার জায়গায় আর্মি হেডকোয়ার্টার থেকে ডেপিউট করা হলো যে ডাইরেক্টর জেনারেল আর্টিলারির একটি সংস্থা, ইউনিট রাদার, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। তো এখন এটা একটা ক্যান্সেলেশন হলো আর কি। আর সেটা আমরা বুঝতে পারছিলাম লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের এখন ইন্ডিয়াতে থাকার কথা, এখন নিশ্চয়ই তিনি ইন্ডিয়াতে আছেন কিনা। কারেক্ট, কারেক্ট। তো এখন আরেকটা ব্যাপার হলো যে এর সঙ্গে ওনার যখন এটা ক্যান্সেল হয়ে গেল, আমি এটা নিয়ে স্টোরি করেছিলাম, এটা নিয়ে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য হয়নি, মানে হয়েছে সেটা জেনারেল ইয়েতে হয়েছে আর কি, মানে সোশ্যাল মিডিয়াতে হয়েছে,
কিন্তু আমাদের যেটা আশ্চর্য লাগলো যে ওনার একটা সৌদি আরেবিয়াতে ভিজিট ছিল 14ই অক্টোবর থেকে 18ই অক্টোবর অবধি। আহ, সেটা আবার 13 তারিখে জানা গেল, আমি জানতে পেলাম এবং তার পরবর্তী আমি স্টোরিও করলাম আপনি স্টোরি যে করেছেন, জি। হ্যাঁ, যে এটা ওটাও ক্যান্সেল হয়ে গেল। এখন আহ, এই ক্যান্সেলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন কিনা উনি যাচ্ছিলেন সৌদি আরেবিয়াতে একটি মিটিং অ্যাটেন্ড করতে, যে ওখানে একটা মার্কিনী বেস আছে, যেখানে মার্কিনী সেনারা আছে। সেখান থেকে মার্কিনী সেনারা সরে যাবে। তো ওই জায়গাটাকে সিকিওর করার জন্য বাংলাদেশ চেষ্টা করছিল যে তাদের পিস কিপিং বা এই ধরনের তাদের সৈন্যদের ওখানে পাঠাবার। এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। তো উনি সেটাকেও ক্যান্সেল করলেন। আহ, তারপরে আমি আরো দেখলাম যে ওনার 3টে আরো এনগেজমেন্ট ছিল, 22 তারিখে আর 30 তারিখের মধ্যে। সেটা ইন্টার্ন, সেটা এখন ডেট আসলে বোঝা যাবে সেগুলো অ্যাটেন্ড করবেন কিনা, কিন্তু যতদূর আমি খবর পেয়েছি সেগুলো করবেন। বাট এটাই অনেক কিছু প্রুভ করছে যে উনি দেশ ছেড়ে এই মুহূর্তে বাইরে যেতে চান না। এখন এটা কি প্রুভ করছে? এটা একটাই জিনিস, একটা দিক, একটা ডাইরেকশনে যাচ্ছে বা ইন্ডিকেট করছে যে একটা টেনশন বাংলাদেশ আর্মির মধ্যে রয়েছে। আর সেটাকে ঠিক করার জন্যই বা সেটা তাতে যাতে কি এটা একটা অন্যদিকে না চলে যায়, একটা খারাপ দিকে না চলে যায়, আহ, আহ, সেইটাকে মনিটর করার জন্য, ক্লোজলি মনিটর করার জন্য উনি আর বাইরে যাননি। আহ, এখন মেন ইস্যুটা এখানে হলো যে বাংলাদেশ আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে, সেটা কি একটা বাজে দিকে যেতে পারতো বা পারে? এই প্রশ্নটা নিশ্চয়ই অনেক আমাদের যারা ভিউয়ার্সরা আছে তাদের মাথায় এসছে। প্রচুর বাংলাদেশের মানুষের মাথায় এই জিনিসগুলো এসে থাকে, এই প্রশ্নগুলো। আহ, আমার পার্টিকুলারলি আমার মনে হয় এই মুহূর্তে যে হয়তো সেই দিকে যাবে না। বাংলাদেশ আর্মি আগে যে ইতিহাস ছিল বাংলাদেশ আর্মির, সেই ইতিহাসে প্রচুর পরিবর্তন হয়েছে তার পরবর্তীতে আর কি। আর এটা ভালোর দিকে যে কোনো কিছু হলেই আমরা বন্দুক নিয়ে উঠে বেরিয়ে পড়লাম, ঢাকা শহরে ট্যাঙ্ক বার করে দিলাম, মার্শাল ল ডিক্লেয়ার করে দিলাম, কু হয়ে গেল, এই জেনারেলকে ফেলে আরেক জেনারেল চিফ হলেন। সেই জিনিসটা থ্যাঙ্কফুলি আমরা পেছনে ফেলে এসেছি। কিন্তু এতে আহ, অনেক কিছু জিনিস, এই যে ইভেন্টস গুলো হলো 8 তারিখ থেকে প্রায় 12-13 তারিখ অব্দি, তাতে আমরা একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশ আর্মির মধ্যে একটা ডিভিশন আছে। যারা এই আইসিটি অর্ডারটা মেনে নিয়েছে যে এটা কোন আইনে এদের ট্রায়াল হবে, তাদের সংখ্যা হয়তো কম, বেশি। আর যারা মানতে পারেনি বা মানতে চায় না হয়তো এখনো, তাদের সংখ্যাটা মাইনরিটিতে। তারা তাতে একটা জিনিস নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আর্মির মধ্যে 2-3 ধরনের ইনফ্লুয়েন্সেস এখন ঢুকে গিয়েছে বেশ কয়েকদিন হলো। সেটা আমি মুখ ফুটে বলতে চাই না। আমার বিশ্বাস যে আমাদের যে ভিউয়ার্সরা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত করছি। আহ, আর আরেকটা জিনিস যেটা হলো, যেটা নিয়ে চর্চাও হয়েছে সোশ্যাল মিডিয়াতে সার্টেনলি, যে এইটা কি একটা পার্টিকুলার রাজনৈতিক পার্টি দলের এক ধরনের একটা চাল, যাতে কি বাংলাদেশ আর্মির মধ্যে এই অস্থিরতাটা থাকে। আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আহ, আহ, এই যে পার্টিকুলার দল, তাদের যে আইডিওলজিক্যাল বিলিফ সিস্টেমস আছে, যে আইডিওলজিটা ওরা ফলো করে, সেই আইডিওলজিটা কি বাংলাদেশ আর্মির মধ্যে পারমিয়েট করেছে কিনা। না, সেটা যদি হয়ে থাকে, দ্যাট ইজ মোস্ট আনফরচুনেট। আর এটাকে বাংলাদেশের হয়েছে কিনা, আর্মি,
আপনি যেটি বলতে চাইছেন যে সেটা কি হয়েছে কিনা? আপনি যে বিশেষ দলের কথা বলছেন, আর্মির উপরে প্রভাব বিস্তার নিশ্চয়ই করাটা হয়েছে, হয়েছে। নিশ্চয়ই হয়েছে, এর মধ্যে কোনো ডাউট নেই আমার। কিন্তু এখন সেটা কি, কতটা ডেপথে হয়েছে, কত কতটা এফেক্ট করেছে, সেটা তো আমরা তার কোনো মেজার নেই আমাদের কাছে, ন্যাচুরালি। এখন এই যে 56 জন জেনারেল যারা ছিলেন, তাদের মধ্যে কজনকে ইম্প্যাক্ট করেছে, বা ব্রিগেডিয়ার র্যাঙ্কের কতজন লোককে ইম্প্যাক্ট করেছে, এগুলো তো আমাদের কাছে কোনো রেকর্ড নেই, আর থাকবেও না এগুলো নিয়ে। আমাদের কাছে এগুলো পুরোপুরি সোর্স বেসড ইনফরমেশন, আর সোর্স বেসড ইনফরমেশন তো আমরা ডাইরেক্টলি কোটও করতে পারি না, কেন কিনা সেটার কোনো নিশ্চয়তা থাকে না, কোনো সার্টেনিটি থাকে না। তো এই একটা জিনিস হওয়াতে এখন দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ওয়ারি, যে বাংলাদেশ আর্মি কি এমন একটা জায়গায় গেছে বা যেতে চলেছে, যেখানে এই যে নেগেটিভ ইম্প্যাক্টটা আরো দীর্ঘদিন চলবে। যদি তা হয়ে থাকে, তাহলে এটার লং টার্ম ইমপ্লিকেশন কি হতে পারে, মিডিয়াম টার্ম আর লং টার্ম ইমপ্লিকেশন কি কি হতে পারে। আমরা এখন দেখছি যে রাজনীতিতে বাংলাদেশের যে আনসার্টেনটি চলছে, আমরা জানি না বাংলাদেশে ফেব্রুয়ারিতে বলা হচ্ছে ভোট হবে, কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে কিছুই বলতে পারছি না। আর বাংলাদেশের যে প্রফেসর ইউনূসের যে ইন্টারিম সরকার আছে, তারা কোনো বিশ্বাস জাগাতে পারেনি, কনফিডেন্স জাগাতে পারেনি বাংলাদেশের মানুষের মধ্যে, যে এই নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা বলা হচ্ছে, সেটা ফেব্রুয়ারির কোন তারিখে হবে, আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা, এই কনফিডেন্সটা যখন তারা দিতে পারছেন না, একটা আনসার্টেনটি প্রিভেল করছে বাংলাদেশের মানুষের মধ্যে, যে ইলেকশনটা হয়তো নাও হতে পারে। আর ইলেকশনটা যে হবে, তার জন্য যে একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার লাগে ল অ্যান্ড অর্ডারের তরফ থেকে দেখতে গেলে আর কি, সেটা কি বাংলাদেশে এই মুহূর্তে প্রিভেল করছে কিনা। আমরা রোজ দেখছি 5টা 6টা 7টা করে খুন হচ্ছে, বা বডি পাওয়া যাচ্ছে নানান জায়গা থেকে। এগুলো কি বাংলাদেশের জন্য আনইউজুয়াল, না এরম হয়ে আসে? নিশ্চয়ই তা না। এগুলো সার্টেনলি একটা আনইউজুয়াল ব্যাপার। তো এই যে ল অ্যান্ড অর্ডারটা আমরা দেখছি, যে অগস্টের 8 তারিখ 2024 থেকে আমরা যদি দেখি, বাংলাদেশে কিন্তু এক এক বছরের ওপরে হয়ে গেছে, 14 মাসের মতন হয়ে গেছে, 15 মাসে। কিন্তু আমরা 15 আমরা মাসে পড়েছি। 15 মাসে পড়ছি, আমরা কিন্তু কোনো স্থিতিশীলতা দেখতে পারিনি। একদিকে এই যে অ্যাডভাইজারি কমিটি যেটা আছে, যেটা যে যারা অ্যাডভাইজার্স আছে, তাদের নিয়ে নানান ধরনের বিতর্ক। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক যে ইয়েতে ল্যান্ডস্কেপে সেখানে আরেক ধরনের বিতর্ক চলছে, ডিবেট চলছে, বা কেউই কিছু বুঝতে পারছে না যে আলটিমেটলি কি ধরনের পলিটিক্স আমরা দেখতে পারবো। আর থার্ড হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা কোনো সিরিয়াস লেভেলে মিটিং, সেটা পুলিশকে নিয়ে হোক, বা আর্মিকে নিয়ে হোক, বা প্রশাসনকে নিয়ে হোক, বা জেলার যে অধিকারীরা আছে, ডেপুটি কমিশনার্সরা আছে, এসপিরা আছে, তাদের নিয়ে কোনো মিটিং কি হচ্ছে, জানতে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিরম এখন, এবং আগামী দিনে কি ধরনের হতে পারে। পুলিশের অবস্থা আমি তো মনে করি এখনো বেশ কাহিল, বেশ উইক। তো দাদা আমি তাহলে একটু ঢুকতে চাই। এখানে ঢুকতে চাই। এই যে আপনি যে পরিস্থিতিগুলো ব্যাখ্যা করলেন, এটা হচ্ছে বাংলাদেশের রিয়ালিটি। সব প্রতিষ্ঠান ভেঙে গেছে। পুলিশ, প্রশাসন, উপদেষ্টা পরিষদ ঠিকমতো কাজ করছে না। কেউ মনে করছে যে এই যে আর্মিতে যে একটা অস্থিতিশীল পরিবেশ এবং আইসিটির বিচারটা আসলে এখনো কোন প্রক্রিয়ায় হবে, এখনো পর্যন্ত কোর্টে হাজির করা হয়নি আর্মি অফিসারদের, এবং আর্মি হেফাজতে আছে। বিষয়টা এখনো দ্বিধান্বিত, দ্বিধাদ্বন্দ্বপূর্ণ। অনেকে এটাকে মনে করছেন নিশ্চয়ই যে টার্নিং পয়েন্ট।
এই যে দেশ যে একটা অচল অবস্থা হয়ে আছে, স্থবির হয়ে আছে, এই ঘটনাকে কেন্দ্র করে আর্মি থেকে কি কোনো একটা ইউটার্ন ঘটতে পারে বাংলাদেশে? স্পেসিফিক আপনি যদি একটু বলেন। আপনি কি আমার মনে আপনার হয় যে দৃষ্টিতে? আমার মনে হয় যে সেই ধরনের কিছু হবে না। কেন কি না, আহ, আম, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের, উই হ্যাভ টু টেক দ্যাট ইনটু কনসিডারেশন। সেটা হলো মার্কিনী চাপ। মার্কিন যুক্তরাষ্ট্র যারা একটা কভার্ট রোল প্লে করেছিল এই রেজিম চেঞ্জের পেছনে, তারা কিন্তু এখনো একটা প্রভাবশালী জায়গায় আছে। আর তারা নিশ্চয়ই হয়তো উম, উম, তাদের যে কন্ট্রোলটা এখন আছে বাংলাদেশের আহ, এই ইন্টারিম সরকারের উপরে, সেটা আমাদের বেশ সিরিয়াসলি নিতে হবে। এবং সেটা হওয়াতে কি তারা কি কোনো ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র তরফ থেকে কি আমরা কিছু দেখতে পাচ্ছি তারা যে, আমি তো কোনো খুব একটা বক্তব্য দেখতে পাচ্ছি না মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে বাংলাদেশের ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া উচিত আর একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ডেটে হওয়া উচিত। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। যেই প্রোঅ্যাক্টিভ স্টেটমেন্টস গুলো ফর্মার অ্যাম্বাসেডর বাস দিতেন আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু দিতেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই অগস্ট 8-এর পর, আগস্ট 8, 2024-এর পর কিন্তু আমরা হয়তো একাধবার ওই যে এখন ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর যে আছেন চার্লস অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন, তার থেকে একবার শুনেছিলাম, বাট ইট ডিডন্ট সাউন্ড ভেরি কনভিনসিং। তো আমার মনে হয় যে পলিটিক্যাল আনসার্টেনটিটা, তার সঙ্গে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আর্মির মধ্যে এই জি। ব্যাপারটা, আহ, এই ব্যাপারটা এখনো যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটার সঙ্গে আমাদের দেখতে হবে, যে এই যে 14 জন আর্মি অফিসারকে, যে একজন তো শুনলাম সে পালিয়ে গেছে, সে কোথায় পালিয়ে গেছে, দ্যাট ইজ ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। তো সেই 14 জনকে যে কাস্টাডিতে নেওয়া হয়েছে, তাদের তো কোর্টে প্রডিউস করা হচ্ছে না। বাংলাদেশের আইন তো বলে যে তাদের 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। আর এখানে যদি আই ইতিমধ্যে হাটে, জি, ইতিমধ্যে আইন লঙ্ঘন হয়ে গেছে। কারেক্ট। তো এখন এখানে যখন আর্মি অ্যাক্টের আন্ডারে এদের ট্রায়াল হবে না, তাহলে আমাদের বুঝতে হবে যে সিভিল আইনে হবে। যদি সিভিল আইনে হয়, তাদের কোর্টে কেন প্রডিউস করা হচ্ছে না? এই তো 56 ঘন্টার উপরে হয়ে গেছে এখন অব্দি। তো আমরা জি। কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। তো এখানে তো এটা তো একটা আইনি লঙ্ঘন আমার মনে হয়। এই জিনিসগুলো আমি জানি না, এই যে 14 জন বা 24 জন যে আর্মি অফিসার্স আছেন, তাদের কোনো লয়ার অ্যাপয়েন্ট হয়েছে কিনা, বা তাদের নিজস্ব কোনো লয়ার আছে কিনা, বা তাদের যদি নিজস্ব লয়ার না থাকে, এটা স্টেটের রেসপন্সিবিলিটি হয় যে লয়ার অ্যাপয়েন্ট করা। সেই লয়ারদের যদি হয়েও থাকে, এই লয়াররা কি তাদের ক্লায়েন্টসদের কাছে, এই আর্মি অফিসার্সদের কাছে অ্যাক্সেস আছে তাদের? আমরা সেটাও জানতে পারিনি যে তাদের কাছে অ্যাক্সেস আছে কিনা। তো গোটা জিনিসটা ইজ অ্যান এক্সাম্পল অফ মানে নট ফলোয়িং দ্য ল, বা যে রুলস আর রেগুলেশনস এ চলা উচিত, যে আইনি ভিত্তিতে চলা উচিত, সেটা একেবারে হচ্ছে না এখন। দাদা, আমরা এই এটাকে ঝুলন্ত বলতে পারি। এটা একটা ঝুলন্ত অবস্থায় আছে। এটা কোন দিকে মোস্ট যাবে? সার্টেনলি, মোস্ট একদম। সার্টেনলি এটা কোন দিকে যাবে আমরা এখনো কিন্তু জানি না। কেন কিনা অঘটন ঘটা বা এমন কিছু যে পিসকে ডিস্টার্ব করবে, সেগুলো তো আর বলে কয়ে আসে না, সেটা হঠাৎ ভাবেই হয় আর কি। তো জি। সেই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতেই পারে। আহ, আচ্ছা। আমরা দেখেছি যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অস্থিরতা ছিল ক্যান্টনমেন্টে। সেই অস্থিরতাটা কি এই আইনি প্রক্রিয়া, বা বলেন যে এই যে বেআইনি কাজগুলো হচ্ছে একটা আইনি প্রক্রিয়ার ছত্রছায়ায়, সেটা থাকার জন্য কি সেগুলো দমে গেছে, না এগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে? আমরা আমাদের কেন প্রশ্ন জানি, থেকেই যাবে। জি। আমরা প্রশ্ন আমাদের থেকে যাবে, আরো বেশি থেকে যাবে যে জেনারেল ওয়াকার দিল্লিতে এলেন না, উনি একজন অন্য অফিসারকে ডিপিউট করলেন,
তারপরে উনি সৌদি আরবিয়া গেলেন না, জি। ওটা টোটালি ক্যান্সেল হয়ে গেল। তাহলে নিশ্চয়ই যে মিটিংটার জন্য যাচ্ছিলেন সেটা হয়তো রিশিডিউল হতে পারে বা হবে, কিন্তু এই এই প্রশ্নটা রয়ে গেল যে বাংলাদেশে কি এখন অস্থিরতা চলমান, নাকি একটা ধরনের এক ধরনের স্থিরতা আছে, যেটা হয়তো খুবই খুবই ব্রিটল, খুবই আনসার্টেন, আর সেটা কতদিন টিকবে আমরা জানি না। তো নেট নেট যেটা বোঝা যাচ্ছে যে আহ, উম, এই অস্থিরতা আরো যদি চলতে থাকে, তাহলে হয়তো এই ফেব্রুয়ারি মাসের ইলেকশনও সেদিকে যাবে না। আমরা একটা সামারি অন্ততপক্ষে পেলাম যে বিষয়টা একদম হ্যাঙ্গিং, এবং এটা কোন দিকে যাবে আমরা এখনো প্রশ্ন রেখেই আমরা এই অপশনটা শেষ করতে চাই। আমরা নেক্সট একটা কোশ্চেনে যেতে চাই যে একটা নতুন ডাইমেনশন এসছে বাংলাদেশে। ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনারই স্টোরিতে এসছে যে বাংলাদেশ সফর করছেন, এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা। দাদা, এই সফরটা কি হচ্ছে? না, হচ্ছে না। এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি। এটার জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে। যেই প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল, কিন্তু ওনারা, আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন, সেটা তার মানে এখনো কাটেনি, সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে। তো ও, আমি একটু আগেই বললাম যে গতকাল অব্দি বাংলাদেশ আর্মির মধ্যে ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে, প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে, তাদের যেটা প্রাপ্য, যেটা পাওনা আর কি, যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক ইয়েতে, সেটার জন্য। কিন্তু সেটা যখন হয়নি আজকে পূরণ, তার থেকেই আমরা ধরে নিতে পারি কোয়াইট সার্টেনলি, আর আমি খোঁজও নিয়েছি যে এরা ঢাকায় আসেননি এখনো অব্দি। এটা এটাকে আগামী কোন রিশিডিউল? দিন আসবে, এটা আচ্ছা। আগামী কোন সময় আসবে কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ না আমার কাছে সেই সময়টুকু ছিল না এই শোতে ঢোকার আগে এটাকে ভেরিফাই করা যে এটা রিশিডিউল হবে কি হবে না। নাকি এটা কূটনৈতিক অন্য কোনো কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল? এখানে পাকিস্তানি প্রভাব, মার্কিন প্রভাব এসব কারণে কি দেখুন ক্যান্সেল হয়ে দেখুন গেল? না, আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মির অফিসার্সদের আনাগোনা আছে, মার্কিনী যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে। তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল, বা আগে শিডিউলই হতো না আর কি। কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল, আহ, আহ, উম, উম, কোন কোন ইউনিটের সঙ্গে মিটিং করবে সেটাও লিস্টেড হয়ে গিয়েছিল, তার থেকে আমরা এটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেম গুলো চলছে এখন, সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে। তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা রিশিডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসবে। হতে পারে, আহ, হতে পারে। হতে পারে, হতে পারে। আচ্ছা। যদি না যদি না অন্য কোনো সিচুয়েশন রাইজ করে যার জন্য দীর্ঘদিনের জন্য এটা পোস্টপন বা ডেফার করে দেওয়া হয়। আচ্ছা। দাদা, আপনি গতকালকে একটা স্টোরি করেছেন মিয়ানমার বর্ডার নিয়ে। মিয়ানমার বর্ডার, ইউনাইটেড লীগ অফ আরাকান বাংলাদেশের সরকারকে সতর্ক করেছে। এটা নিয়ে যদি হুম। একটু বলেন। ওদিক থেকে কি আমাদের কোনো থ্রেট আসছে কিনা বাংলাদেশে? দেখুন, থ্রেট তো আসতেই পারে। কেন কিনা যেই কাজকর্মগুলো এই আরসা আর আরএসও, দুটো রোহিঙ্গা সংগঠন, তারা আর্মড, কিন্তু তারা বেশ ঘন ঘন আহ, রাখাইনে ঢুকে পড়ে মংদো এলাকাতে গিয়ে আক্রমণ টাক্রমণ করছে। আমরা ইউনাইটেড লিগ অফ আরাকানের যে স্টেটমেন্ট যেগুলো দেখেছি, তার থেকে
বোঝা যাচ্ছে যে ওখানে কিছু লোকজন মারাও গিয়েছে ফায়ারিং এতে। তো ইউনাইটেড লিগ অফ আরাকান এটা পুরোপুরি ব্লেম করছে আরসা, আরএসওর ওপরে, কে ব্লেম করছে, কিন্তু এর সঙ্গে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে বিজিবির নাম নিয়ে, বর্ডার গার্ড বাংলাদেশের নাম নিয়ে বলা হচ্ছে। আর কিছু আহ, ও- 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 আর কিছু অফিসিয়ালসদের কথা বলা হচ্ছে, তাদের নাম নেওয়া হয়নি, তারা কোন সংস্থায় কাজ করে সেটাও বলা হয়নি। আরো বলা হচ্ছে যে এই আরএসও কে আর আরসা কে বাংলাদেশ বিজিবি আর অন্যান্য অর্গানাইজেশনের লোক বা অন্যান্য সংস্থার লোক বা অফিসিয়ালসরা তাদের ফুড, তাদের লজিস্টিক্স, তাদের যে ইলেকট্রনিক রেডার সিস্টেম দিয়ে তাদের হেল্প করা, তো আহ, 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 তো এই নানান যে সাপোর্ট জিনিস যেগুলো পাচ্ছে আরাকান এই রোহিঙ্গারা, সেই জিনিসগুলো ওরা ক্লিয়ারলি মেনশন করেছে। তো এখন এইটা কোন জায়গায় গিয়ে একটা ফ্ল্যাশ পয়েন্টের মধ্যে চলে যেতে পারে সেটা আমাদের বলা যায় না, আমরা বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু ওই জায়গাটা সার্টেনলি তৈরি হচ্ছে। একটা কথা খেয়াল করবেন যে আরাকান আর্মি কিন্তু একটা হার্ডেন্ড ফোর্স। তারা এখন রাখাইনে 3টে টাউনশিপ বাদে, মানে বাদ দিয়ে বাকি 14টা টাউনশিপের ওপরে তাদের কন্ট্রোল কমপ্লিট। তারা একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে ওখানে। আর তারা এটা প্রথমবার ছিল না যে ওয়ার্ন করেনি, এর আগে ইন্ডিকেটও করেছে। এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে সেপ্টেম্বর মাসে, 3rd উইক থেকে শুরু হয়েছে, সেখানেও কিছু লোকাল লোকজন মারা গেছে। তো সেগুলো ওরা স্পেসিফিক নাম দিয়ে কোন জায়গায়, কোন প্রিসাইজ জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে বলে, কোন সময় ঘটেছে সেগুলোকে বলে ওরা আইডেন্টিফাই করে ডিটেলস গুলো দিয়েছে পাবলিক ডোমেনে। এখন এটা আমাদের দেখতে হবে যে আরসার তরফ থেকে আর আরএসওর তরফ থেকে যদি এই অ্যাটাকস গুলো, ক্রস বর্ডার অ্যাটাকস গুলো যদি না থামে, তাহলে এটা একটা সাংঘাতিক রূপ ধারণ করে যেতে পারে, যার জন্য বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে বা আর্মি আছে বা অন্যান্য সংস্থা আছে, তাদের যেন রিগ্রেট না করতে হয় এই ধরনের যে মিসঅ্যাডভেঞ্চার যেটা ওরা করছে আর কি, সেটার জন্য। যেটা হচ্ছে এখানে, একদিক দিয়ে রোহিঙ্গারা অ্যাটাক করছে, আর আরাকান আর্মি কিন্তু মিলিটারি, মিয়ানমার মিলিটারি হুন্টার যে ফোর্সেস আছে তাদের মিলিটারি অ্যাকশনেও কিন্তু তারা চাপের মধ্যে আছে। তো কোন সময় এই ধৈর্যর বাঁধ ভাঙবে আর তারপরে যদি একটা অঘটন ঘটে যায় বাংলাদেশের বর্ডারে, সেটার জন্য কে দায়ী হবে সেটা বলা মুশকিল হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা নোটিস করব হচ্ছে যে এই ইউনাইটেড লিগ অফ আরাকানের যে প্রেস বিজ্ঞপ্তি আমি স্টোরি করেছিলাম, পরবর্তীতে বাংলাদেশের অনেক ওয়েবসাইট থেকে এই স্টোরিগুলো করা হয়েছে এটা নিয়ে। তারপরে গতকাল আমরা দেখি যে আরসার তরফ থেকেও একটা প্রেস স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তারাও আবার আরাকান আর্মিকে টেররিস্ট একটা একটা আখ্যা দিয়ে তাদের ডেসক্রাইব করতে করেছে ইনফ্যাক্ট। যে একই শব্দ যেগুলো আরাকান আর্মি ইউজ করেছে, ইউনাইটেড লিগ অফ আরাকান ইউজ করেছে রোহিঙ্গাদের ক্ষেত্রে, সেই একই জিনিস কিন্তু এরাও করছে। দু পাতার স্টেটমেন্ট ইউনাইটেড লিগ অফ আরাকান দিয়েছিল, আরসার তরফ থেকেও আমরা 2 পাতার স্টেটমেন্ট দেখলাম। অবশ্য তার মধ্যে কোনো স্পেসিফিক্স কিছু নেই, তাদের যে তারা খণ্ডন করবার চেষ্টা করেছে, কিন্তু ওই 2 পাতা পড়ার পর বোঝা যাচ্ছে যে এই খণ্ডনটা খুবই উইক। আর তার মধ্যে কোনো ধরনের আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ডিফেন্সিভ ব্যাপার দেখতে পাচ্ছি, যাতে কি বোঝা যাচ্ছে যে তারা গেছেও পারে কিন্তু সেটা ওরা স্বীকার করতে চায় না। তো এটা একটা ফ্ল্যাশ পয়েন্টের দিকে যদি যায়, তাহলে আমার মনে হয় শুধু রোহিঙ্গারা কেন, বাংলাদেশের যে বিজিবি আছে বা আর্মি আছে বা অন্যান্য সংস্থা আছে, তাদের যেন এই জিনিসগুলো রিগ্রেট না করতে হয়। হুম, হুম, হুম।
আমরা এতক্ষণ যে আলাপ করলাম সবকিছু মিলে আমাদের দেশে এই মুহূর্তে যে সরকার আছে সেই সরকারটি ভালো চলছে না। আমাদের বিশেষ করে মিয়ানমার সীমান্তে অস্থিরতা একটা আছে। মিয়ানমার সীমান্ত ইতিমধ্যে আরাকান আর্মির দখলে। ২৭১ কিলোমিটার বর্ডারটা পুরো আরাকান আর্মির দখলে। এদিকে আমাদের ক্যান্টনমেন্টেও একটা অস্থিতিশীল অবস্থা, অস্থিরতা চলছে। আমার শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাদের এনালাইসিস আছে, আপনাদের ইনফরমেশন আছে, বাংলাদেশ খুব নিকট ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে? আমি একটা সামারি আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে ফেব্রুয়ারির নির্বাচন, আদৌ নির্বাচন হবে কিনা? কিংবা বাংলাদেশে খুব শীঘ্রই পট পরিবর্তন হবে কিনা? এই সবকিছুর একটা সামারি মিলিয়ে। আমার মনে হয় কিছুটা এটার আভাস আমরা পেয়েছিলাম যখন ভারতীয় ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি একটা বক্তব্য রেখেছিলেন, যেটার মধ্যে যেই মেইন পয়েন্টটা যেটা বেরিয়ে এসেছিল ওটার থেকে অন্যান্য কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে উনি বলেননি, কিন্তু যেটা মেইন পয়েন্ট বেরিয়ে এসেছিল সেটা হলো ইনক্লুসিভ ইলেকশন। এখন ইনক্লুসিভ ইলেকশন মানে আমরা সবাই বুঝি, আমরা কেউই শিশু নয়, যে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগকে এই আগামী ইলেকশন যদি হয় সেটাতে যেন আওয়ামী লীগ স্পেস পায়। এখন সেইটা কিভাবে হবে বা আদৌ হবে কিনা সেটা নিয়ে বলা এই মুহূর্তে খুবই মুশকিল। কিন্তু হ্যাঁ, এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক প্রেশার বলেই আমি মনে করব যে অন্তত এই পার্টিকুলার ইস্যুতে যে একটা ইলেকশন হওয়া উচিত, সেইটাই এই মুহূর্তে ভারতের যদি কোনো এজেন্ডা থেকে থাকে, যদি কোনো অবজেক্টিভ থেকে থাকে, যদি কোনো পজিশন থেকে থাকে, তাহলে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পজিশন, যে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে। তারপরে যেই পার্টি, যেই দল এই নির্বাচন জিতে আসবে, তাদের সঙ্গে ভারতের সরকার অফিসিয়ালি কেন নর্মালি চেষ্টা করবে ডিল করতে। সেটা এখন যদি বিএনপি হয় বিএনপি, যদি আওয়ামী লীগ হয় তাহলে আওয়ামী লীগ। কিন্তু আমরা তো এখন জানি না এক্স্যাক্টলি যে এই মুহূর্তে অনেকে বলে যে বিএনপিরই জেতার চান্স আছে যদি কোনো ইলেকশন হয়। কিন্তু আমাদের অনেকগুলো ফ্যাক্টরস এর মধ্যে দেখতে হবে, যে জামাত কি রোল প্লে করবে। জামাতের রোলটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হয়ে যাবে। ভারতের তরফ থেকেও আমার দৃঢ় বিশ্বাস যে ভারতের ফরেন মিনিস্ট্রি এবং অন্যান্য সংস্থা যারা সিকিউরিটি নিয়ে ডিল করে বা বাংলাদেশের পলিটিক্স এর উপরে নজর রাখে আর কি, তারা নিশ্চয়ই এই জিনিসটাকে খুব সেন্সিটিভলি ডিল করছে বা লিস্ট অবজার্ভ করার চেষ্টা করছে যে জামাতের পপুলারিটিটা কতটা হয়ে থাকতে পারে আর জামাত কি ধরনের রোল প্লে করবে। জামাত এই মুহূর্তে আমরা দেখছিলাম বেশ কিছুদিন আগে যে জামাত এই ইলেকশন চায় না, কেননা জামাত চায় পিআর পদ্ধতিতে ইলেকশন। এখন সেটা তো আমার যতদূর মনে হচ্ছে তা হবে না যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় আদৌ। তো পলিটিক্সটার উপরে নজর রাখছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া এটাও নজর রাখছে সিকিউরিটি লেভেলে, যে এই ইন্ডিয়ার সিকিউরিটির উপরে কোনো ধরনের যাতে আঁচ না আসে সেটা নজর রাখা হচ্ছে। আর আরেকটা নজর রাখা হচ্ছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে বর্ডারটা রাখাইনের সঙ্গে, সেখানে কি ধরনের সিকিউরিটি সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা কি আরো খারাপের দিকে যাবে। সেটা গেলে তখন আমাদের কি কি করণীয় থাকবে। আই এম শিওর আমাদের ফরেন অফিস আর আমাদের যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তারা নিশ্চয়ই এটা নিয়ে তৎপর আছেন, অ্যালার্ট আছেন। আমরা হয়তো জানি না কি হবে, কেন কিনা সেটা তখনই হবে জানতে পারবো যখন এই সিচুয়েশন গুলো আনফোল্ড করবে আর আমরা আমাদের পজিশনটাকে ভারতের তরফ থেকে, সরকারের তরফ থেকে সেই পজিশনটাকে ক্লিয়ার করতে পারবে আর কি। বাট হ্যাঁ, তো নির্বাচন ইজ দ্য মেইন ফোকাস এই মুহূর্তে আমার মনে হচ্ছে।
আচ্ছা, নির্বাচন মেইন ফোকাস। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে একটা অনেক কিছু জানি না। আমাদের সবকিছুর মধ্যে একটা আনসার্টেনিটি আসছে, অজানা আসছে। একটা অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলছি এবং আপনারা বন্ধুপ্রতিম দেশ হিসেবে আপনারাও দেখছেন যে বাংলাদেশ একটা অনিশ্চয়তার মধ্যে। আমরা প্রত্যাশা করি যে আমরা একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে যাব। দাদা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আবারও যুক্ত হবার আশা রেখে আপনার কাছ থেকে বিদায় নিতে চাইছি। থ্যাংক ইউ আমাকে আপনার অনুষ্ঠানে ডাকার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো পর্বে আবারও আপনাদের সামনে হাজির হবার আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।